ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সমর্থকদের বিক্ষোভ, সচিবালয় অভিমুখে লং মার্চ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় তারুণ্যের সমাবেশ, অংশ নিচ্ছেন ২১ জেলা ছাত্রদল যুবদলের কর্মী সমর্থকেরা। ভারতে বাংলাদেশি থাকলে পুশিং না করে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে বিজিবির বিওপি উদ্বোধন। উদ্যোক্তা সহায়ক মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন প্রয়োজন, মন্তব্য প্রধান উপদেষ্টা। নিয়ন্ত্রক সংস্থার ভবন উদ্বোধন। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সকাল ৯টার পর থেকেই ঢাকাবাসী ব্যানারে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কার্যালয় নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন মেয়র নির্বাচিত ইশরাকের সমর্থকেরা। এ সময় তারা ইশরাকের সমর্থনে নানা স্লোগান দেন। শপথ নিয়ে টালবাহানা চলবে না জানিয়ে অবিলম্বে ইশরাক হোসেনের শপথের দাবি জানান তারা। পরে নেতাকর্মীরা এই দাবিতে মিছিল বের করেন। মিছিলটি নগর ভবন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব মোড় ঘুরে সচিবালয় হয়ে আবার নগর ভবনে শেষ হয়। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালে নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। প্রতিহিংসা রাজনীতি নয়, বিএনপি শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তিনি। বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন দরকার। বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল, যা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এবং বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন সদস্যদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে, একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, আগামী নির্বাচনে ভোট কমার কারণ হতে পারে সমাজের এমন অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসররাও সদস্য হতে পারবে না। মাসব্যাপী চলবে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খুলনা সার্কিট হাউস মাঠে। এতে অংশ নিচ্ছেন খুলনা ও বরিশালের ২১ জেলা নেতাকর্মী। সমাবেশে যোগ দিতে সকাল থেকে আসেন নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশ থেকে মূলত তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। আগামীর বাংলাদেশ নির্মাণে তারুণ্য নির্ভর বাংলাদেশ করতে এই সমাবেশের আয়োজন। সকলের কাছে মেসেজ থাকবে এরকম যে আগামীর বাংলাদেশ হবে জ্ঞান নির্ভর, প্রতিভা নির্ভর, মেধাবী নির্ভর। তিনটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে তারা কিন্তু ভোটের অধিকার হারিয়েছে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সমাবেশ ৩টায় শুরু হবে, প্রস্তুতি কেমন দেখছেন?
আর কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন? সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সমাবেশ শুরু হবে। এখন আসলে মূলত সমাবেশ স্থলে নেতাকর্মীরা তারা মিছিল সহকারে আসা শুরু করেছে। খুলনা এবং বরিশাল বিভাগের যে 21 জেলা রয়েছে সেই 21 জেলার যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের সমন্বয়ে আসলে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খুলনার সার্কিট হাউসে। আর এইখানে আমরা যতদূর জানতে পেরেছি আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, তিনি হচ্ছেন এই সমাবেশে সভাপতিত্ব করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 21 জেলা থেকে নেতাকর্মীরা যেমন এখানে আসবেন, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার তারুণ্য এবং যুবক নির্ভর যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখানে প্রায় কয়েক লক্ষাধিক নেতাকর্মী সমাগম ঘটবে এবং এই সমাগমের মধ্য দিয়ে তারা মূলত আগামীর যে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বিএনপি ব্যক্ত করেছে এবং বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান ব্যক্ত করেছেন, সেই তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় আসলে তরুণদেরকে তারা আহ্বান জানাবেন। তারা বলতে চাচ্ছেন যে বিএনপি আসলে এই সমাবেশের মধ্য দিয়ে তরুণদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটিকে তারা প্রতিষ্ঠা করতে চায়। তারা বলতে চান যে বিগত যে শেখ হাসিনা সরকারের সময় তরুণদের যে ভোটাধিকার লঙ্ঘন হয়েছে, তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকারটি তারা নিশ্চিত করতে চান। এর পাশাপাশি বিএনপির যে 31 দফা রয়েছে বাংলাদেশের আগামী বাংলাদেশ বিনির্মাণে, সেই 31 দফাও তারা তরুণ সমাজের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি আগামী বাংলাদেশ গড়ার জন্য তরুণদের যে মেধা এবং তাদের যে উদ্ভাবনী রয়েছে, সেই উদ্ভাবনী এবং সেই মেধাকেও কাজে লাগাতে চান এবং এই কারণেই তারা এই তারুণ্য নির্ভর যে তারুণ্যের যে সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশগুলো করছেন। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই সমাবেশকে কেন্দ্র করে খুলনাতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। গতকালকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং এর পাশাপাশি নানা ধরনের আয়োজন হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সমাবেশস্থল করা হয়েছে, সেই সমাবেশস্থলের চারপাশে কিন্তু নানা ধরনের স্টল তৈরি করা হয়েছে, যেখানে আপনার মেডিকেল টিমের থেকে শুরু করে নানা ধরনের টিম তারা এখানে অবস্থান করছেন। কারণ আপনি জানেন যে মৃদু তাপপ্রবাহ চলছে খুলনাতে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা তারা এখানে আসছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তারেক রহমানের নেতৃত্বে যে আগামীর যে বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশ তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করেই কিন্তু তারা এই সমাবেশে আয়োজন করে সেই সমাবেশের স্থলে তারা উপস্থিত হচ্ছেন। দুপুর 3টার দিকে মূলত আসলে এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে প্রথম স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আগেও আমি যেমনটি বলেছি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনায় মুন্না এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সমাবেশে সঞ্চালনায় রয়েছেন ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এখন আসলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেতাকর্মীরা মাঠে আসা শুরু করেছে, অল্প কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ শুরু হবে। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। ভারতে কোনো বাংলাদেশি থাকলে পুশিন না করে কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুন্দরবনের বয়সিংয়ে বিজিবির একটি ভাসমান বিওপির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক স্থাপন ও নতুন আইন প্রণয়নে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রকৃত ব্যাংক, কারণ এটি জামানত নয়, বিশ্বাসের উপর চলে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন জরুরি, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত এই ব্যাংকে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। আগামীতে সারা বিশ্বকেই এই পদ্ধতিতে আসতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে
সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। অধ্যাপক ইউনুস বলেন, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এই ব্যাংকের লক্ষ্য হবে তাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করা, এতে বেকারত্ব কমবে। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। দেশে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলেও মত দেন প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-3 মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেট ব্যবহার বাড়াতে হবে। তরুণদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সচেতনতা তৈরি ও তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার বাড়াতে হবে। নারীদের সাইবার সুরক্ষাও নিশ্চিত করার কথা জানান তিনি। তথ্য প্রযুক্তি খাতে সুযোগের অভাবে অনেক দেশি উদ্ভাবক হারিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। পরে তিনি বলেন, ইন্টারনেট সেবা নিশ্চিতে এরই মধ্যে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্যোগের সময় টেলিযোগাযোগ সেবা যেন নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে জোর দিচ্ছে সরকার। আমরা গতকালকেও একটা ভালো ডেভেলপমেন্ট দেখেছি। আইএজি এবং আইএসপি স্তরে 20% আগামী 2-1 মাসের মধ্যেই কমিয়ে আনার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের আরো যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও সহযোগিতার প্রয়োজন হবে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহেদাকে খালাস দেওয়া হয়েছে। এই কারণে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। রায়ের কপি পর্যালোচনার পরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাত্র 14 কার্য দিবসে ঘোষণা করা হলো এই মামলার রায়। মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 7 দিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। দ্রুত বিচার দাবিতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এই ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হলো শনিবার। এর আগে সকাল 9:30টার দিকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। এর পরপরই রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণ না হয় খালাস পেয়েছেন 3 আসামি। এতে অসন্তোষ জানিয়েছেন মামলার বাদী আসিয়ার মা। কিসের কোশন ওরা 3টাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা 3টাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মানা মারিছে, তো খুশি হবো কি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। আসামি খালাসের বিষয়ে রায়ের কপি পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন। এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ। বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট বা খালাস করেছেন, সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন 28 অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এদিকে রায়ে 3 জন খালাস পাওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট, যেহেতু আমার 3 জন আসামি খালাস পেয়েছে এবং 1 নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে, সে যদি উচ্চতর আদালতে যেতে চায় যেতে পারে। গত 13 মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের এই দিন ঠিক করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর জিগাতলায় মাস্ক পরা দুর্বৃত্তদের হামলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত ও 3 জন আহত হয়েছেন। নিহত সামিউর রহমান আলফি রাষ্ট্রবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে নুর ইসলাম নামে এক ফটোগ্রাফার নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার রাতে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে কয়েকজন শিক্ষার্থীকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও ৩ শিক্ষার্থী। নিহত আলভি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা ফটোগ্রাফার নূর ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে নূর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক। নূর ইসলামও জীবন বাঁচাতে ছুটতে থাকেন, তবে শেষ রক্ষা হয়নি। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্যামেরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নূর ইসলামের সহকর্মী। এ ঘটনায় সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এই বড় বড় ছুরি মনে করেন কি আমি এখন আমার ব্যাগ টানতাছে, আমি ব্যাগটা খুইলা দিয়া আমি দৌড় দিছি আর নুরু দিছে সামনের দিকে দৌড়, ওরে দৌড়া ফেলাইছে, ওরে কোবাইছে। এই এলাকাটার মধ্যে পাশেই আরেকটা আমি দেখতে পেলাম, ওই জিগাতলা এরিয়াটার মধ্যে মানে ধানমন্ডি এরিয়াটার মধ্যে আরেকটা সেখানে একটা মামলা হয়েছে, সেদিকে মানে ওনাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত তদন্তের কাজ চলছে বলে জানায় পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার মধ্যরাতে গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ হলে প্রতিবেশীরা তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া, তার স্ত্রী মাজুরা বেগম, তাদের মেয়ে তানিশা, মিথি ও তানজিলা। ইনস্টিটিউটের চিকিৎসক জানান, দগ্ধ প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কেউই শঙ্কামুক্ত নয়। পরিবারের সদস্যরা বলছেন, রাতের দিকে রান্না করার জন্য চুলা ধরাতে দেশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে তোফাজ্জল, তার স্ত্রী ও 3 মেয়ে দগ্ধ হয়। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছে। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশারের বিরুদ্ধে। আত্মগোপনে থাকা বাশারকে খুঁজছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে বিপুল অর্থ পাচারের সত্যতাও পেয়েছে সংস্থাটি। বাশারের প্রতারণায় চরম বিপাকে প্রায় 1,500 শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য কানাডা যেতে চেয়েছিলেন মানিকগঞ্জের সানজিদুর রহমান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিজ্ঞাপন দেখে 2021 সালের নভেম্বরে তাদের অফিসে যান তিনি। প্রায় 9 লাখ টাকার চুক্তিতে সানজিদকে দেওয়া হয় একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার। তবে সেটি ছিল ভুয়া। টাকা ফেরতের কথা বললেও টালবাহানা করছে বিএসবি। প্রতারণার কারণে দেনায় জড়িয়েছে সানজিদের পরিবার। ব্যাংক থেকে লোন নিয়েছি, তারপরে আমাদের পারিবারিক জায়গা সম্পত্তি যা ছিল মানে সব কিছু মনে করেন যে টাকা জায়গা সেল করে দেওয়ার পরে মনে করেন আমরা ওখানে টাকা দিচ্ছি। শিক্ষার্থীরা বলছেন, এমন ভুক্তভোগী রয়েছেন প্রায় 1,500। কেউ আত্মীয়ের কাছে, কেউ বা ব্যাংকের কাছে ঋণী, কারো পরিবার বিক্রি করেছে জমি। তাদের অবস্থা খুবই করুণ। কারো ভাই মারা গেছে বিনা চিকিৎসায়, কারো চিকিৎসা করাইতে পারছে না। অ্যাটলিস্ট 20 ফ্যামিলির কথা আমি বলতে পারবো যে যার সংসার ভেঙে গেছে অলরেডি, এবং আরও অলমোস্ট 30 পিপল আছে যাদের সংসার ভাঙার পথে। অভিযোগ পেয়ে বিএসবির সভাপতি খায়রুল বাশার সহ 3 জনের নামে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থার ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ। পলাতক বাশারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ আমরা সিআইডি অনুসন্ধান করেছি। অনুসন্ধান করে তার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক যে অপরাধ সে করেছে সেটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি। আমাদের একটা তারই আলোকে গুলশা থানায় একটি মামলা হয়েছে। মামলার আলোকে আমাদের তদন্ত কার্য চলমান রয়েছে এবং তদন্ত শেষে আমরা যা পাবো সেই অনুযায়ী আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এভাবে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বিএসবির শীর্ষ 3 ব্যক্তি। তথ্য সিআইডির। তাদের কাছে অভিযোগ দিয়েছে 141 জন ভুক্তভোগী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় নিহত ৩ জন। দিনাজপুরে প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহী। তিন মাস ধরে ক্লাস পরীক্ষা বন্ধ কুয়েটে। শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে অচলাবস্থা, বিপাকে প্রশাসন। গাজীপুরের নাওজোর এলাকায় একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। শনিবার সকালে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানায় এই ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, 6 তলা বিশিষ্ট কারখানায় অন্তত 4000 শ্রমিক কাজ করেন। সকালে অনেকেই সরবরাহ করা পানি খান। এর আধ ঘন্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তারা আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কতজন শ্রমিক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন? তাদের শারীরিক অবস্থা জানাবেন। আর কি ধরনের সমস্যা পানিতে পাওয়া গেছে, চিকিৎসকরা কি বললেন? দেখুন, আমরা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তাদের যে সরবরাহ করা পানি, ট্যাপের পানি, সেগুলো পান করার পরে অনেক শ্রমিক কিন্তু অসুস্থ হয়ে পড়েন। অনেকেই বমি বমি ভাব, অনেকে এবং অনেকে নিস্তেজ হয়ে পড়েন। ফলে সহকর্মী যারা শ্রমিক রয়েছেন তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। এবং আমরা যেটি জেনেছি যে এখানে একটা স্থানীয় হাসপাতাল রয়েছে, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, সেখানে 60 জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে আমরা জেনেছি এবং অন্যান্য হাসপাতালও রোগী রয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে এখানে শতাধিক রোগী অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে যারা যেসব রোগী যাচ্ছেন হাসপাতালে তাদের বেশিরভাগই কিন্তু পেট ব্যথা, মাথা ঘোরা সহ বিভিন্ন উপসর্গ যাচ্ছেন এবং অনেকে স্যালাইন সহ বিভিন্ন ওষুধপত্র দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন। এবং চিকিৎসকরা বলছেন যেসব রোগী এসেছেন তাদের বেশিরভাগই আশঙ্কামুক্ত এবং তারা বেশ কিছু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এখন ওই বিষয়টি নিয়ে কিন্তু কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা কারখানায় এসেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করতেছি। তবে শ্রমিকরা যে দাবি করেছেন যে তাদের জন্য যে সরবরাহ করা পানি, সেই পানি খেয়ে তারা অসুস্থ হয়েছেন এবং তাদের ধারণা যে পানিতে বিষাক্ত কোনো কেমিক্যাল বা অন্য কোনো উপাদান ছিল, যে কারণে এই বিষাক্ত মিশ্রিত পানি পান করার পর তারা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি যেটি যে হাসপাতাল কর্তৃপক্ষ মাধ্যমে যে সেখানে রোগীরা কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে গিয়েছিলেন এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এবং কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে যানবাহন এবং অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু এইসব রোগীদেরকে হাসপাতাল নিয়ে গেছেন। এবং আমরা জেনেছি যে এই যে কারখানা কিন্তু রয়েছে 6 তলা কারখানার 3 তলা এবং 6 তলার যে ইউনিটটি রয়েছে সেখানে বেশিরভাগ শ্রমিকই কিন্তু অসুস্থ হয়েছেন এবং অন্য যে ইউনিটগুলো রয়েছে সেখানে শ্রমিকদের অসুস্থ হার কিছুটা কম রয়েছে বলে আমরা শ্রমিকদের মাধ্যমে জেনেছি। এই ছিল গাজীপুরের শিল্প কারখানায় পানি পান করার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় মাহেন্দ্রার 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। সকালে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিল মাহেন্দ্র গাড়িটি। এ সময় ডুমুরিয়ার চুকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মাহেন্দ্রার চালকসহ 7 যাত্রী। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে গাড়ির ধাক্কায় তোজাম্মেল হক ও সোহাগ হোসেন নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের আড়িয়ালখা নদে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তরুণ সুমন সিপাহীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। শনিবার সকাল থেকে আড়িয়ালখা নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ সুমনের অপেক্ষায় নদের পাড়ে ভিড় করছেন স্বজনেরা। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে 15 জন পিকনিকের জন্য ট্রলার ভাড়া করে আড়িয়ালখা নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে পাঁচখোলা ইউনিয়নের
বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ হন সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সকাল 7:30 উদ্ধার কাজ পরিচালনা করি। এখনো উদ্ধার কাজ চলমান আছে। ট্রলার এবং এই সুমন সিপাহী নামে একজন নিখোঁজ আছে। আমাদের দক্ষ ডুবুরি টিম ওরা উদ্ধার কাজ পরিচালনা করতেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ টানা প্রায় 3 মাস। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে কুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান নতুন উপাচার্য। উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত হলেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। আমার সিন্ডিকেটে 37 জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টা আসার কারণে 102তম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ঘোষণা আসতে হবে। অপরদিকে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির দেয়া 7 দিনের আলটিমেটাম শেষ হয় বৃহস্পতিবার। দাবি আদায় হলে রোববার তারা ক্লাসে ফিরবেন, আর না হলে অসহযোগ আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। এই সপ্তাহ অধিবেশনের মধ্যে যদি আমাদের যে আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের হচ্ছে বিচার, সেটা যদি না হয় বা বস্তা হয়, তখন আমাদের বলাই আছে যে আমরা যারা হেড, ডিন, ডিরেক্টর, প্রভোস্ট, মানে যারা টিচার হিসেবে বিভিন্ন ধরনের দাপ্তরিক দায়িত্ব আছে, তারা হচ্ছে অসহযোগে যাব, কোনো ধরনের প্রশাসনের সাথে আমরা কাজে যাব না। এদিকে শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে আশা নতুন উপাচার্যের। সবাই আপন আপন জায়গা থেকে দাবিতে অনড়, যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগতেছে। বাট আশা করি আল্লাহর রহমতে আমরা কি একদিন না একদিন তো স্যারেরাও ক্লাস নিবে, ছাত্ররা ক্লাসে যাবে। বাট এটার এক্সাক্ট ডেট আমার কাছে নেই। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস বন্ধ ছিল প্রায় 2.5 মাস। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা আর হয়নি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।